এই যে কেন্দ্রীয় স্তরে একটা কংগ্রেস ভার্সেস বিজেপি তুতুমেমে যেটা হচ্ছে, সেটাতে তৃণমূল কংগ্রেস পার্টিসিপেট করতে চায় না। মমতা বন্দ্যোপাধ্যায় পথ দেখিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বিজেপিকে আস্তে আস্তে তো শূন্য করতে করতে তো উঠিয়ে দেবে পার্টিটাকে মনে হচ্ছে। কেন্দ্র সরকার কোনো টাকা দেবে না এবং রাজ্য থেকে কর তুলে নিয়ে যাবে, এই জিনিস চলতে পারে না। এটা আমাদের সাংসদরা কিন্তু সব মতামত, আমার আজকে মতামত আছে বলেই আমি টিভির সামনে ক্যামেরা দেখেই আমি বকতে শুরু করে দেবো, এটা কোনো কথা নয়। এমনি এমনি তাকে শোকজ নোটিশটা পাঠানো হয়নি। তিনি বলছেন যে স্বরাষ্ট্র দফতর মুখ্যমন্ত্রী চালাতে পারছেন না, মানে তিনি এটা বলছেন কি করে? তিনি একজন এমএলএ, তার নিজের একটা স্তর থাকা উচিত। তিনি মুখ্যমন্ত্রীকে নিয়ে কথা বলছেন, এই জিনিসটা তিনি ভাবছেন কি করে এই জিনিসটা সহ্য করবে বাংলার মানুষ? আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় সরকারে যেই দল আছে তাদেরই পশ্চিমবঙ্গ শাখা, তারা অনেক কিছু করছে, রাস্তাঘাটে নেমে পড়ে অনেক কিছু বলছে। তারা বলছে ভিসা বন্ধ করতে হবে, এই সেই। তারা নিজেদের কেন্দ্রীয় সরকারের মানে প্রধানমন্ত্রী অমিত শাহ তাদের কাছে কেন বলেন না? এই যে বলে না বিশ্বগুরু, আমরা চাই ভারত বিশ্বগুরু হোক। রাজ্যে আমরা দুর্নীতির খবর একের পর সামনে আসছে এবং কোথাও যে দেখা যাচ্ছে যে মানুষেরও কোনো প্রশ্ন আছে যে নতুন কোনো প্রকল্প আসলে তার সঙ্গে দুর্নীতি হবে না তো আবার, এটা একটা প্রশ্ন এসে দাঁড়িয়েছে। ইতিমধ্যে আমরা যেটা জানতে পারছি যে রূপসী প্রকল্প নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে এবং যে অভিযোগ উঠেছে তা হলো বীরভূমের নলহাটি 2 নম্বর ব্লকের ভদ্রপুর পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে, যেখানে বলা হচ্ছে যে বিবাহিত মহিলাদের রূপসীর টাকা পাইয়ে দিতে অবিবাহিত ছাড়পত্র দেওয়ার অভিযোগ। দেখুন, এটা একটা আইসোলেটেড ইনসিডেন্ট হতে পারে। আমার মনে হয় প্রশাসনের নজরে জিনিসটা এলে তারা তদন্ত করে দেখবে এবং কেউ যদি এটা দলের বিষয় নয়, কেউ যদি সরকারি টাকা কোনোভাবে আত্মসাৎ করার চেষ্টা করে বা এ নিয়ে কোনো রকমের সামান্যতম দুর্নীতিরও কোনো জায়গা থাকে, তাহলে আমাদের প্রশাসন তার রেয়াত করবে না। মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে সে কথা বলে আসছেন। তো আমার মনে হয় এটা একটা অত্যন্ত একটা বিচ্ছিন্ন ঘটনা, যেটা সেখানকার প্রশাসন দেখে নেওয়ার জন্য সক্ষম। আচ্ছা, ইতিমধ্যে আমরা জানি যে সোমবার থেকেই অধিবেশন শুরু হয়েছে, সেটা বিধানসভায়, পাশাপাশি লোকসভা এবং রাজ্যসভায়। এবং আমরা দেখলাম যে শীতকালীন অধিবেশন শুরুর পর থেকে ইন্ডিয়া জোটে যে সংসদীয় বৈঠক রয়েছে সেখানে তৃণমূল কংগ্রেসের গড় হাজিরা রয়েছে, যেখানে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে তারা কংগ্রেসের রবার্ট স্ট্যাম্প হয়ে থাকতে যাচ্ছেন এবং এই বিষয় নিয়ে বিরোধীরা বলছে তবে কি ইন্ডিয়া জোটের মধ্যে এবার ফটল ধরতে শুরু করেছে? একদমই নয়। কালকেই আপনারা দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ইন্ডিয়া জোটের যে নতুন সরকার গঠন হয়েছে ঝাড়খণ্ডে, সেখানে তিনি স্বয়ং উপস্থিত ছিলেন। তো ওই জন্য এই কথাটা সেরকম নয়। প্রত্যেক দিনই আমাদের তৃণমূল কংগ্রেসের সংসদীয় বৈঠক ছিল, যেখানে কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন বা কখনো সুদীপ বন্দ্যোপাধ্যায় নিয়ে আমাদের সকল সাংসদরা বসে আমাদের স্ট্র্যাটেজি, আমাদের পার্লামেন্টারি স্ট্র্যাটেজি সেখানে ঠিক হচ্ছে। দেখুন, কংগ্রেসের সাথে তৃণমূল কংগ্রেসের একটা বেসিক জায়গায় তফাৎ, সেটা হচ্ছে কংগ্রেস একটা ইস্যু, একটা দেশের নিশ্চয়ই অত্যন্ত ইম্পর্টেন্ট ইস্যু, যেটা আদানি ইস্যু, সেটাকে কেন্দ্র করে সংসদ মুলতবির দিকে কংগ্রেস যাচ্ছে। এটা আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা কখনোই চাই না। আমাদের দল যেটা মনে করে যে মানুষের প্রত্যেকটা ইস্যু সেটা সংসদে সেটা তোলা উচিত এবং তার জবাবদিহি আমরা কেন্দ্র সরকারের থেকে চাই। ওই জন্য তৃণমূল কংগ্রেস একটা তৃতীয় বৃহত্তম দল, তাদের একটা স্বতন্ত্র একটা জায়গা থাকতেই পারে। এই যে কেন্দ্রীয় স্তরে একটা কংগ্রেস ভার্সেস বিজেপি তুতুমেমে যেটা হচ্ছে, সেটাতে তৃণমূল কংগ্রেস পার্টিসিপেট করতে চায় না। তবে হ্যাঁ, আমরা অবশ্যই ইন্ডিয়া জোটের সঙ্গে আছি। আমরা বিজেপির বিরুদ্ধে ওয়ান অফ দ্য মোস্ট স্ট্রংগেস্ট ভয়েস আমি মনে করি। মমতা বন্দ্যোপাধ্যায় পথ দেখিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বিজেপিকে আস্তে আস্তে তো শূন্য করতে করতে তো উঠিয়ে দেবে পার্টিটাকে মনে হচ্ছে। আচ্ছা, এই আদানি ইস্যুতে আরেকটি প্রশ্ন, যেটি আমরা দেখলাম যে বারংবার অধিবেশন শুরু হওয়ার আগেই আদানি ইস্যুতে হাউস বন্ধ হয়ে যাচ্ছে, যার ফলে যে সকল অভিযোগ উঠছে যে অন্যান্য রাজ্যের সুবিধা অসুবিধাগুলি হাউসে সেটা নিয়ে আলোচনা করা সম্ভব হয়ে উঠছে না। এবং সেই বিষয় নিয়ে কুণাল ঘোষ যে প্রশ্ন করেছিলেন যে বিজেপিকে কি কোনোভাবে এই ইস্যু তুলে সুবিধা করে দেওয়া হচ্ছে? একদম, আমি কুণালদার সাথে সম্পূর্ণ সহমত। আমি এটাই বলছিলাম যে অন্যান্য ইস্যু শুধু নয়, আদানি ইস্যুতেই যদি হাউসটা মুলতবি হয়ে যায়, যদি অ্যাডজর্ন হয়ে যায়, তাহলে আর প্রশ্নগুলো আর বিজেপি সরকার মোদিকে করার সুযোগটা আমাদের কোথায় থাকছে? ঠিক আছে। এবং মানুষের এই যে আমাদের বাংলার এত বঞ্চনা, আমাদের আবাস যোজনার বঞ্চনা, এই ডিসেম্বর মাসে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সেই টাকা মেটাচ্ছে। তারপরে ধরুন আমাদের 100 দিনের কাজের টাকা, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় কর্মশ্রী প্রকল্প করে নিজের রাজ্য সরকারের থেকে মেটাচ্ছে। এটা কতদিন চলতে পারে? এটা একটা ওয়ান টাইম ব্যাপার হতে পারে, কিন্তু দীর্ঘদিন ধরে কেন্দ্র সরকার কোনো টাকা দেবে না এবং রাজ্য থেকে কর তুলে নিয়ে যাবে, এই জিনিস চলতে পারে না। এটা আমাদের সাংসদরা, বাংলার মানুষ 29 জন তৃণমূল কংগ্রেসের সাংসদ দিল্লিতে পাঠিয়েছে, তারা অবশ্যই এগুলো রেজ করবে। মানুষের ইস্যু তুলতে হবে, সমস্ত ইস্যুর জবাবদিহি কেন্দ্র সরকারের থেকে চাইতে হবে। আদানি ইস্যুটাও অত্যন্ত ইম্পর্টেন্ট, মানে এত বড় দুর্নীতি বোধহয় ভারতবর্ষে কম হয়েছে, কিন্তু এই প্রত্যেকটা জিনিসই ওঠানোর জন্য সময়টা দিতে হবে।
হাউসটাকে বানচাল করে তুলে দেওয়া মানে হচ্ছে বিজেপিকে সুবিধা করে দেওয়া। আচ্ছা, একদিকে আমরা দেখলাম যে অভিষেক ব্যানার্জিকে একদম পুলিশ মন্ত্রী থেকে শুরু করে অভিষেক ব্যানার্জিকে দলে কোণঠাসা করে দেওয়া হচ্ছে এমন অভিযোগ বা এমন কথা বলেছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির, এবং তারপরেই আমরা দেখলাম যে মূলত তাকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে, পাশাপাশি তার যে স্কট নিরাপত্তা সেই নিরাপত্তাও তুলে দেওয়া হচ্ছে। বিরোধীরা প্রশ্ন করছেন যে অভিষেক ব্যানার্জির কথা বলায় কি তার সঙ্গে এই আচরণ করা হচ্ছে, আপনারা কি বলবেন? না, আমার মনে হয় এটা দলের মানে একটা ইন্টারনাল ম্যাটার, এবং সেক্ষেত্রে তার কোনো একটা মতামত থাকতেই পারে, কিন্তু সব মতামত আমার আজকে মতামত আছে বলেই আমি টিভির সামনে ক্যামেরা দেখেই আমি বকতে শুরু করে দেবো, এটা কোনো কথা নয়। এ কথা ঠিক যে এই দলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে দ্বিতীয় নামটি অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু কবে তাকে কোন পদ দিতে হবে, কি করতে হবে, এটা মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করবেন। তিনি আমাদের দলের সর্বময় নেত্রী, তিনি অভিষেক দাকে দ্বিতীয় স্থান তিনি দিয়েছেন। তো আমার মনে হয় এটা একটা সার্টেন টাইমে সেটা তিনি সিদ্ধান্ত নেবেন, দল সিদ্ধান্ত নেবে। একজন এমএলএ শুধুমাত্র মিডিয়াতে ফুটেজ খাওয়ার জন্য দিনের পর দিন এই কথাগুলো বলে যাচ্ছে, দলের সিনিয়র নেতৃত্বদের অপমান করছে, এবং আমি জানি না তিনি বোধহয় অভিষেকদার কাছে ভালো শাস্তি চাইছেন, কিন্তু অভিষেকদাকেই তিনি বিড়ম্বনার মধ্যে ফেলছেন বলেই আমার ধারণা। তো দল তাকে মানে যখন শোকজ করতে বাধ্য হয়েছে, গতকাল আমি খবরের কাগজে পড়লাম যে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে মানে ভৎসনাও করেছেন। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয় এই কথাগুলোয় আপনাদেরও আমল দেওয়া উচিত নয়। তৃণমূল কংগ্রেস একটা সুসংগঠিত দল, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে সেই দল চলছে, সেভাবেই চলবে। আচ্ছা, কোথাও কি আপনারা এটা বলতে চাইছেন যে কোনো বিধায়ক হোক বা যে কোনো ব্যক্তি দলের সঙ্গে যুক্ত আছে, তার কোনো অভিমত বা মতামত থাকলে সেটা ক্যামেরার সামনে বলার আগে দলের অভ্যন্তরীণ সেই বিষয় নিয়ে চর্চা করা উচিত? অবশ্যই, এটা তো যে কোনো একটা পার্টি কর্মীরও, আমারও মনে হয়, আমি এখানে আপনার সামনে কথা বলার আগে আমি আমাদের দলের মুখপত্রটা অন্তত পড়ে নিয়েছি যে আমাদের দলের স্ট্যান্ডটা কী, আমার যা ইচ্ছে হলো, এবং সেটা যদি ব্যক্তিগত মতামত হয় সেটা তার বলে দেওয়া উচিত। কিন্তু কন্টিনিউয়াসলি টিভিতে জাস্ট মুখ দেখাবো বলেই আমি নিজের মতো করে এই ধরনের কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা বলছি। এবং তিনি কিছু জায়গাতে তিনি বলেছেন, তিনি শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় পরেই বলেননি, তিনি কিন্তু মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জও করেছেন, এটা আপনারা ভুলে যাবেন না। এমনি তাকে শোকজ নোটিশটা পাঠানো হয়নি, তিনি বলছেন যে স্বরাষ্ট্র দফতর মুখ্যমন্ত্রী চালাতে পারছেন না, মানে তিনি এটা বলছেন কি করে? তিনি একজন এমএলএ, তার নিজের একটা স্তর থাকা উচিত। তিনি মুখ্যমন্ত্রীকে নিয়ে কথা বলছেন, এই জিনিসটা তিনি ভাবছেন কি করে এই জিনিসটা সহ্য করবে বাংলার মানুষ? আচ্ছা, ইতিমধ্যে আমরা জানি যে আগামীকালই অর্থাৎ 30শে নভেম্বরই আপনাদের একটি বড় মূলত বলতে পারি যে ওয়াকফ বিল নিয়ে একটি আপনাদের বৈঠক রয়েছে, বা যেখানে আমরা দেখতে পাচ্ছি পথে নামছেন আপনারা। কিন্তু আগামী শনিবারে দলের সংখ্যালঘু সেলের সমাবেশ, কিন্তু সেই সমাবেশে বা সেই সভার বিষয়ে কিছুই জানেন না দাবি সংখ্যালঘু সেলের সভাপতি সিদ্দিকুল্লাহ চৌধুরী। তিনি শুধু জানেন তাকে দল ডেকেছে। না, সংখ্যালঘু সেলের আমাদের সভাপতি হচ্ছে মোশাররফ হোসেন, এবং সিদ্দিকুল্লাহ চৌধুরী অবশ্যই একজন মানে সংখ্যালঘু একজন বড় মুখ আমাদের দলের, তিনি আমাদের মন্ত্রী, লাইব্রেরি বিষয়ক মন্ত্রী। তো তিনি কথা বলেছেন ঠিকই, কিন্তু তিনি আবার এও বলেছেন যে ফিরহাদ হাকিম তাকে থাকতে বলেছে। কালকের যে সভা হবে সেখানের মূল বক্তব্য রাখবেন আমাদের কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম এবং শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তো তাদের নেতৃত্বে এই মিছিল হচ্ছে, এবং ফিরহাদ হাকিম তাকে সে কথা জানিয়েছেন, সেটা তিনি নিজেই বলেছেন। কিন্তু এবার তিনি থাকবেন কি থাকবেন না এটা তার বিষয়, এবং এটা দল ঠিক করে যে কে কোন মানে কর্মসূচির কে নেতৃত্ব দেবে। আচ্ছা, ইতিমধ্যে আরেকটি প্রশ্ন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি অধুনা টলিউডের বড় অংশের সঙ্গে দূরত্ব রচনা করছেন? এই প্রশ্নটা উঠছে, তার কারণও রয়েছে যে একদিকে শুক্রবার আলিপুরের সৌজন্য গৃহে আসন্ন বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে যে বৈঠকে আমন্ত্রণদের তালিকা, অন্যদিকে রয়েছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান, যেটি নেতাজি ইন্ডোর থেকে সরিয়ে আনা হচ্ছে ধনধন্য প্রেক্ষাগৃহে। কি বলবেন? কারণ আমরা জানি যে এই টলিউডের থেকেই বহু তারকারা আছে যারা আর্চিকর ঘটনায় একদম পথে নেমেছিলেন এবং সরকার বিরোধী অনেক বক্তব্যও তারা রেখেছিলেন। না, এই আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে কি তারা কি ইনভাইটেড নন এখনও তো আমরা সেটা জানি না। তার একটা কমিটি বসে এবং সেই অনুযায়ী সেখানে প্রোগ্রামটা হয়। আর ধনধান্যে নতুন একটা অডিটোরিয়াম হয়েছে, অত্যন্ত একটা বিলাসবহুল অডিটোরিয়াম, সেখানে যদি এবার প্রোগ্রামটা হয় তাতে অসুবিধার কি আছে আমি বুঝলাম না। আর একটা যেটা বলছেন, যেটা একটা বাণিজ্য সম্মেলনে সেখানে তারকাদের কি ভূমিকা আছে আমি জানি না, ওই জন্য এইগুলো সবটাই হচ্ছে স্পেকুলেশন। আমার মনে হয় আপনারা দেখেছেন যে এই আমাদের যেটা
কার্নিভাল হলো কলকাতায়, সেখানেও সমস্ত তারকারা যারা মানে আরজিকর ইস্যুতে তারা অত্যন্ত ভোকাল ছিলেন, তারাও কিন্তু সেই জায়গাতে উপস্থিত ছিলেন। তার কারণ তারা এটা জানেন যে একটা খারাপ ঘটনাকে তারা কন্ডেম করা মানে এটা নয় মুখ্যমন্ত্রীর বিরোধিতা করা। তারা কেউই তারা জানে মুখ্যমন্ত্রী আজকে ফিল্ম জগতের জন্য কি করেছেন বা তিনি কতটা সেই জায়গায় তিনি নজর দিয়েছেন। তো আমার মনে হয় এই ধরনের কোনো কনফিউশন নেই। তাদের যে বক্তব্যটা ছিল আরজি করকে ইনসিডেন্টকে কেন্দ্র করে, সেটা মুখ্যমন্ত্রী সেটা কিন্তু সর্ট করেছেন প্রথম 24 ঘন্টার মধ্যে মূল এবং একমাত্র অভিযুক্তকে গ্রেফতার করে। একটা শেষ প্রশ্ন করবো এবং সম্পূর্ণ অন্য প্রসঙ্গে। ইতিমধ্যে আমরা জানি বাংলাদেশের পরিস্থিতি এবং সেই বিষয় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে মমতা ব্যানার্জি আপনাদের শীর্ষ নেতৃত্বরা বলেছেন যে সম্পূর্ণ বিষয়টি কেন্দ্র সরকার যেটা বলবে তার উপরে তাদের প্রতিষ্ঠান থাকবে, কিন্তু তার পাশাপাশি অভিষেক ব্যানার্জি এই বিষয়টিকে প্রচণ্ড নিন্দনীয় একটি ঘটনা বলেও তিনি বলেছেন। এবং ইতিমধ্যে আমরা জানতে পারছি ভারত সরকার থেকে ইতিমধ্যে বলা হয়েছে যে যত দ্রুত সম্ভব যে ঘটনাটি হচ্ছে সেটিকে বন্ধ করতে হবে এবং সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে হবে। এই বিষয় নিয়ে কি বলবেন? অফকোর্স আমাদের তৃণমূল কংগ্রেস সর্বত, সেটা ভারতে বলুন, বাংলায় বলুন বা অন্যান্য পৃথিবীর যে কোনো দেশে বলুন, আমরা সংখ্যালঘুদের আমরা নিরাপত্তা সেটা আমরা চাই। কিন্তু আমরা কখনোই কেন্দ্রীয় সরকারের যে পররাষ্ট্র নীতি তার বিরুদ্ধে কোনোদিনও যাই না। ওই জন্য আমরা অত্যন্ত মেজার্ড বক্তব্য রেখেছি, ইনক্লুডিং মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী বলুন বা আমাদের অভিষেকদা বলুন, তারা কিন্তু বলেছেন যে কেন্দ্রীয় সরকারকে হস্তক্ষেপ করতে হবে। ঘটনা অত্যন্ত নিন্দনীয়। মাইনরিটিদের ওপরে যেই, সেখানকার মাইনরিটি অর্থাৎ হিন্দুদের ওপরে যেই আক্রমণ হচ্ছে, বাংলাদেশের এখন যে কার্যনির্বাহী সরকার তাদের দেখরেখের মধ্যে এই জিনিসটা হচ্ছে, এটা অত্যন্ত নিন্দনীয় এবং আমার মনে হয় কেন্দ্রীয় সরকারকে অত্যন্ত কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় সরকারের যেই দল আছে তাদেরই পশ্চিমবঙ্গ শাখা, তারা অনেক কিছু করছে, রাস্তাঘাটে নেমে পড়ে অনেক কিছু বলছে, তারা বলছে ভিসা বন্ধ করতে হবে এই সেই। তারা নিজেদের কেন্দ্রীয় সরকারের মানে প্রধানমন্ত্রী অমিত শাহ তাদের কাছে কেন বলেন না? তারা পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে তারা বলছে মুখ্যমন্ত্রী চুপ কেন? আমাদের মুখ্যমন্ত্রী চুপ না, মুখ্যমন্ত্রী ব্যবস্থা চেয়েছেন কিন্তু ব্যবস্থাটা নিতে হবে কেন্দ্রীয় সরকারকে। এবং ইতিমধ্যে আমরা দেখলাম প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও বলছেন করা হচ্ছে। হ্যাঁ, শেখ হাসিনা তার বক্তব্য বলেছেন, সেটা নিয়ে আমি আবারও বলছি এটাতে আমাদের দলের কোনো বক্তব্য থাকতেই পারে না। আমরা চাই যে আমাদের নরেন্দ্র মোদী কী বলছেন, আমাদের কেন্দ্র সরকার কি বলছে, ভারত সরকার কি বলছে, আর ভারত সরকার যা বলবে তার সাথে আমরা 100% আমরা তার সাথে থাকবো। আমরা চাই যে ভারত এই যে বলে না বিশ্বগুরু, আমরা চাই ভারত বিশ্বগুরু হোক। সেইটা তারা দেখান, তারা সেই জিনিসটা তারা বাংলাদেশের সাথে একটা ডিপ্লোম্যাটিক যেই টাইজ আছে সেইটা তারা পারসিউ করুন, সেটাই আমরা চাই। আমরা কখনোই চাই না বাংলাদেশে একজনও সংখ্যালঘু তারা কোনোভাবে আক্রান্ত হন বা কোনো রকমের ধর্মীয় সংস্থা বা কোনো মন্দির বা যে কোনো উপাসনা কেন্দ্র সেখানে কোনো রকমের অ্যাটাক হোক। এটা মানবতার বিরুদ্ধে এটা একটা কাজ এবং এটা আমরা সম্পূর্ণভাবে ধিক্কার জানাই। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।